আচ্ছা, এবার যেটা দেখবো হচ্ছে টাইপস অফ কোম্পানিজ, আমাদের কত ধরনের কোম্পানিজ হতে পারে। তো ফার্স্টে আমাদের তিনটে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যে প্রথম হচ্ছে লিমিটেড বাই লায়াবিলিটি, মেম্বারদের লায়াবিলিটি হিসাবে আমরা কোম্পানিটাকে কত ধরনের ভাগ করতে পারি সেটা প্রথমে দেখব। সেটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার, মানে XYZ কোম্পানি, এটা হচ্ছে একটা কোম্পানি, তো এর যে মেম্বার্স আছে তাদের কি হচ্ছে, তাদের যে দায়িত্ব সেটা তাদের শেয়ার অনুযায়ী, একটা মেম্বার তিনটে মেম্বার আছে, তাদের যে দায়িত্ব বা লায়াবিলিটি সেটা সীমিত বা লিমিটেড তাদের শেয়ার অনুযায়ী। তার মানে কি, এর যদি 20% শেয়ার হোল্ড করে, সে তার দায়িত্ব বা তার কন্ট্রিবিউশন যে কোনো ক্ষেত্রে 20% অবধি সীমিত থাকবে, টোটালে 20% অবধি। তাহলে সে 20%-এর বেশি কোনো কিছুতে কন্ট্রিবিউট করবে না বা সে দায়িত্ব নেবে না। আরেকটা কি লিমিটেড বাই গ্যারেন্টি, মানে যখন এটা হচ্ছে আরেকটা, যদি আমরা দেখি যে XYZ কোম্পানির মেম্বাররা লিমিটেড বাই গ্যারেন্টি হয়, তাহলে কি হবে, যে যখন XYZ কোম্পানিটা ওয়াইন্ড আপ হয়ে যাবে, বন্ধ হতে চলেছে, তখন যে মেম্বাররা আছে তখন তারা কি বলবে, যে যখন ওয়াইন্ডিং আপ হবে তখন আমরা ফর এক্সাম্পল 5 লাখ বা 10 লাখ, এইটা হচ্ছে আমরা গ্যারেন্টি নিচ্ছি যে এই অ্যামাউন্টটা আমরা কন্ট্রিবিউট করব। তাহলে কি করছে, গ্যারেন্টির সময় কি একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেয়, যে মেম্বাররা বলে যে এই অ্যামাউন্টটা আমরা গ্যারেন্টি দিচ্ছি যে যখন ওয়াইন্ডিং আপ হবে তখন এই অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করব, তার চেয়ে বেশি নয়। সেটাকে বলা হচ্ছে লিমিটেড বাই গ্যারেন্টি, মানে মেম্বারদের দায়িত্বটা তারা যতটা গ্যারেন্টি নিয়েছে দেওয়ার সেটার অবধি সীমিত থাকে। আরেকটা কি হচ্ছে আনলিমিটেড কোম্পানি। এই ক্ষেত্রে কি হয়, যে XYZ কোম্পানি যদি এই এক্সাম্পল ধরি, তাহলে যা মেম্বার আছে তাদের যে দায়িত্ব তাদের আনলিমিটেড। এমন কি হতে পারে, আনলিমিটেড ক্ষেত্রে তাদের যে লায়াবিলিটি, দায়বদ্ধতা চুকাতে গিয়ে তাদের পার্সোনাল অ্যাসেট, ঘরের অ্যাসেটগুলো কিন্তু বেচতে হতে পারে। তাই এখানে কি হচ্ছে, আনলিমিটেড কোম্পানিজের ক্ষেত্রে যাদের মেম্বারদের লায়াবিলিটিটা আনলিমিটেড হয়। তারপরে সেকেন্ড ক্যাটাগরি দেখছি কি বেসিস অফ কন্ট্রোল, যে কন্ট্রোলের ওপর আমরা কিছু কোম্পানিকে ভাগ করতে পারি। ফার্স্ট এই কোম্পানি দেখতে পাই বেসিস অফ কন্ট্রোলে, সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে একে অপরের সাথে রিলেটেড, কানেক্টেড। মানে কি হচ্ছে, যদি দেখি এ হচ্ছে একটা কোম্পানি, বি হচ্ছে আরেকটি কোম্পানি। এ যদি বি এর 50%-এর বেশি, মোর দেন 50%, কার শেয়ার হোল্ড করে, বি এর শেয়ার হোল্ড করে। এর কাছে কি আছে, 50%-এর বেশি বি এর শেয়ার আছে, তাহলে এ কি হয়ে যাবে, হোল্ডিং কোম্পানি, বি কি হয়ে যাবে, এর সাবসিডিয়ারি কোম্পানি। কারণ এর কাছে বি এর মেজরিটি পোর্শন শেয়ার আছে, তার জন্য বি হচ্ছে তার নিচে চলে যাবে বা সাবসিডিয়ারি কোম্পানি হয়ে যাবে। বি কার সাবসিডিয়ারি হয়ে যাবে, এর সাবসিডিয়ারি হয়ে যাবে। আর এ তখন কি হবে, হোল্ডিং কোম্পানি। কার হোল্ডিং, বি এর হোল্ডিং কোম্পানি। ঠিক আছে। অ্যাসোসিয়েশন কোম্পানি, এক্ষেত্রেও সেইটি জিনিস, একই জিনিস। যদি এর কাছে এর কাছে 20% থেকে 50% বা 50%-এর বেশি না, কিন্তু 20 থেকে 50%, কত রেঞ্জ, 20% থেকে 50%-এর মধ্যে। 50%-এর বেশি হয়ে গেলে এ হয়ে যাবে হোল্ডিং কোম্পানি, কিন্তু যদি 20 থেকে 50-এর মধ্যে থাকে তখন বি হয়ে যাবে এর অ্যাসোসিয়েট কোম্পানি। যেহেতু এর কাছে বি এর 20 থেকে 50% শেয়ার আছে, তাই জন্যে এর বি কি হয়ে যাবে, এর অ্যাসোসিয়েট কোম্পানি হয়ে যাবে। হোল্ডিং কোম্পানির কাছে আরেকটা জিনিস যেটা থাকে, হোল্ডিং কোম্পানির কাছে তার সাবসিডিয়ারি কোম্পানির যে ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর আছে, তাদের কিন্তু কন্ট্রোল হোল্ডিং কোম্পানির মেজরিটি ডাইরেক্টরের ওপর। মানে এ হচ্ছে কোম্পানি, বি হচ্ছে কোম্পানি, এ হচ্ছে হোল্ডিং কোম্পানি, বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এর যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে, এদের মেজরিটির কন্ট্রোল কার কাছে থাকবে, তার এর কাছে থাকবে, মানে হোল্ডিং কোম্পানির কাছে থাকে। আরেকটা কি, এ যদি হোল্ডিং কোম্পানি হয়, বি যদি সাবসিডিয়ারি কোম্পানি হয়। এবার বি এর যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে সি হচ্ছে কি বি এর সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, সি কিন্তু অটোমেটিক এরও সাবসিডিয়ারি কোম্পানি হয়ে যাবে।
যেহেতু এর সাবসিডিয়ারি কোম্পানি বি এবং বি এর সাবসিডিয়ারি সি, তাই সিও অটোমেটিক কিন্তু এর সাবসিডিয়ারি কোম্পানি হয়ে যাবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিস অফ নাম্বার অফ মেম্বার্স, একটা কোম্পানিতে কত মেম্বার্স থাকছে সেইটার ওপরে আমরা কি করেছি, কোম্পানিকে ডিভাইড করেছি। প্রথম যেটা হচ্ছে পাবলিক কোম্পানি, একটা পাবলিক কোম্পানি শুরু করতে গেলে মিনিমাম মেম্বার্স কত হয়ে যাবে 7, আর একটা প্রাইভেটের মিনিমাম মেম্বার্স কত হবে 2, আর 1% নামেই আছে মিনিমাম মেম্বার 1 এবং একজনই থাকবে, তার বেশি হবে না। আর এর ম্যাক্সিমাম কত হবে 200। ঠিক আছে, তো আমাদের দেখতে পাচ্ছি যে পাবলিকের 7 জন মিনিমাম লাগবে একটা পাবলিক কোম্পানি স্টার্ট করতে গেলে, প্রাইভেট কোম্পানি মিনিমাম 2 জন হতেই হবে, আর 1% কোম্পানির 1 জন। তো সেই হিসাবে আমরা 3 ভাগে কোম্পানিকে ডিভাইড করেছি। তো পাবলিক কোম্পানি যেহেতু কমপ্লায়েন্সেস বেশি থাকে, অনেক কিছু আমাদের ডকুমেন্টেশন বেশি থাকে তাই, এবং পাবলিক কোম্পানি হচ্ছে একটু বড় মাত্রার কোম্পানি কার তুলনায়, প্রাইভেট এবং 1% কোম্পানির তুলনায়, তাই ওদের মিনিমাম মেম্বারের নাম্বারটাও বেশি থাকে, 7 জন থাকে। আগের যে টাইপসগুলো দেখলাম তাছাড়াও আমাদের হাতে আরও কয়েকটা কোম্পানি আছে যেটা আদার্সের আন্ডারে রেখেছি, এবং সেটার প্রথমেই আসছে হচ্ছে ফরেন কোম্পানি এমন একটি কোম্পানি যেটা ইনকর্পোরেট করা হয়েছে বা যেটাকে আমরা চালু করা হয়েছে বা স্টার্ট হয়েছে ফরেন বা বিদেশে, বাট তার ব্রাঞ্চ বা ওয়ার্কিং আমাদের ইন্ডিয়াতে চলছে। এমন কোম্পানি যার ইনকর্পোরেশন আউটসাইড ইন্ডিয়া হয়েছে বাট ওয়ার্কিং বা কাজকর্ম ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, সেই ধরনের কোম্পানিকে আমরা কি বলবো, ফরেন কোম্পানি। তারপর হচ্ছে কি আমাদের সেকশন 8 কোম্পানি, এটা হচ্ছে আমাদের নন প্রফিট কোম্পানি আমরা হিসাবে আমরা দেখে থাকি। নন প্রফিট মানে এর মেন মোটিভ, সেকশন 8 কোম্পানির মেন মোটিভ হচ্ছে আমাদের প্রফিট কামানো নয়, বা আমাদের এটা থেকে নন প্রফিট কোম্পানি, এটাকে কি তাদের অবজেক্টিভ বা কিছু আমাদের যেমন হচ্ছে রিসার্চ, এডুকেশন, স্পোর্টস, রিলিজিয়ান, এই ধরনের জিনিসকে প্রমোট করতে বা এই ধরনের জিনিসকে আমাদের আরও বেশি করে সবার সম্মুখে আনার জন্য সেই ধরনের কোম্পানি যারা কিনা প্রফিট মোটিভ না বাট এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিগুলোকে বাড়াবা দেওয়ার জন্য বা ইনক্রিজ করার জন্য কোম্পানি যেটা খোলা হয় সেটাকে বলা হচ্ছে সেকশন 8 কোম্পানি। সেকশন 8 কোম্পানি খোলার জন্য আমাদের গভর্নমেন্ট কাছ থেকে আলাদা প্রায়ার অ্যাপ্রুভাল নিতে হয়, লাইসেন্সিং করাতে হয়, তারপরে সেকশন 8 কোম্পানি আমাদের খোলা যায় এবং এর প্রফিট আর্ন করা মোটিভ নয়। স্ট্যাটুটরি কোম্পানি হচ্ছে এমন কোম্পানি যেটা পার্লামেন্টে অ্যাক্ট পাস করে সেই কোম্পানিকে ইনকর্পোরেট করা হয়, যেমন হচ্ছে এলআইসি অ্যাক্ট পাস করা হয়েছিল পার্লামেন্টে এবং তার ফলে এলআইসি কোম্পানি আমাদের অ্যাক্টের মাধ্যমে আনা হয়েছে বা ইনকর্পোরেট করা হয়েছে, সেই জন্য সেটাকে স্ট্যাটুটরি কোম্পানি আমরা বলে থাকি। আরেকটা কি গভর্নমেন্ট কোম্পানি হচ্ছে যেটাকে পার্শিয়ালি বা হোললি গভর্নমেন্ট ওন করে বা সেই কোম্পানির শেয়ার আমাদের গভর্নমেন্টের হাতে রয়েছে, স্টেট বা সেন্ট্রাল, সেই ধরনের কোম্পানি যেটা গভর্নমেন্ট রান করছে সেটাকে বলা হয় গভর্নমেন্ট কোম্পানি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হচ্ছে এমন একটি কোম্পানি যেটার আন্ডারে আমাদের 2 কিংবা তার চেয়ে বেশি আমাদের প্রোডাকশন প্রসেস চলছে বা মোর দ্যান 2 ফ্যাক্টরিজ আর রানিং। ঠিক আছে, সেই ধরনের কোম্পানিকে আমরা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলবো। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল কোম্পানি হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানি হতে হবে এবং এমন কোম্পানি যার পেইড আপ শেয়ার ক্যাপিটাল 50 লাখ এবং বা অথবা টার্নওভার হচ্ছে 5 crore এর মধ্যে, অ্যানুয়াল টার্নওভার 5 crore এর মধ্যে, দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেই কোম্পানিকে আমরা কি বলবো, স্মল কোম্পানি আমাদের প্রাইভেট কোম্পানি অবভিয়াসলি হতে হবে, পাবলিক কোম্পানিকে আমরা স্মল কোম্পানি বলবো না। এবং যদি পেইড আপ ক্যাপিটাল, সেই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটাল লেস দেন 50 লাখ হয় এবং টার্নওভার যে সেলস হচ্ছে, রেভিনিউ জেনারেট করছে, সেটা একটা বছর যদি 5 crore নিচে থাকে তখন সেই কোম্পানিটাকে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি ম্যাচ খেয়ে যাচ্ছে তাহলে সেই কোম্পানিকে আমরা স্মল কোম্পানি বলবো।